প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো, বাসায় আছো। তো অনেক দিন থেকে তোমাদের সাথে দেখা হয় না, কথা হয় না। ক্লাস করোনা নামক মহামারীর কারণে ক্লাস আমাদের আপাতত বন্ধ আছে। তোমাদের এই অসুবিধার কথা চিন্তা করে, শিক্ষা জীবনের কথা চিন্তা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। শিক্ষা মন্ত্রণালয় আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমাদের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম স্যারের যে দিক নির্দেশনা অনুযায়ী রুটিন তৈরি করা হয়েছে, সেই রুটিনে এখন তোমাদের সাথে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমার এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা সবাই এসে অংশগ্রহণ করো। তোমরা ক্লাসটা শেয়ার করে দাও যেন বেশিরভাগ শিক্ষার্থী ক্লাসটা ফলো করতে পারে। তোমরা যদি ক্লাসটা একটু ফলো করতে পারো, একটু উপকৃত হও, তাহলে পরে আমাদের অধ্যক্ষ স্যারের প্রচেষ্টা, প্রধানমন্ত্রীর প্রচেষ্টা কিছুটা হলো সার্থক হবে। আবার কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, আমরা কবে ক্লাসরুমে 250-300 স্টুডেন্ট নিয়ে ক্লাস করব, সেটা এখনও আমরা অনিশ্চিত। তবে আপাতত মনে হচ্ছে আগামী 2-3 মাসের মধ্যেও হয়তো বা এই সুযোগটুকু আমাদের নাও আসতে পারে। যার কারণে এই ক্লাসগুলোকে তোমরা গুরুত্বহীন মনে না করে তোমরা গুরুত্ব দিয়ে তোমরা ফলো করবা। আমরা ফার্স্ট ইয়ারের অংশে আমরা মার্চের মাঝামাঝি মার্চ পর্যন্ত আমাদের ক্লাস হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের এই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলে 20টা অধ্যায়, 20 অধ্যায়ের মধ্যে আমাদের 14টা অধ্যায় মোটামুটি পড়া হয়েছে, আর 6টা অধ্যায় আমাদের বাকি আছে। সেখান থেকে আমরা আস্তে আস্তে ওই অংশটুকু আমরা আগামী 2-2.5 মাসের মধ্যে আমরা মোটামুটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা আগের মতো টেস্ট পরীক্ষার প্রস্তুতি মানসিকভাবে তুমি সাধারণত টেস্ট পরীক্ষা নভেম্বর মাসে হয়ে থাকে। তোমরা ওই চিন্তাটুকু রাখো যে তোমাদের আগের বছরের পরীক্ষা এখনও হয় নাই, কবে হবে, তারপরে তোমাদের হবে, ওই চিন্তা তোমরা না করে তোমরা যে শিডিউল আমাদের থাকে, যে শিডিউল দেয়া আছে, ওইটাকে টার্গেট করে তুমি লেখাপড়া করতে থাকো, এগোতে থাকো। তারপরে যদি 2 মাস সময় বাড়তি পাওয়া যায়, সেটা হলো তখন তুমি চিন্তা করবা। তুমি এখন চিন্তা করবা যে নভেম্বরে তোমাকে টেস্ট পরীক্ষা দিতে হবে, সেই অনুযায়ী আমাদের এই যে 20টা অধ্যায়, এগুলা তোমরা এখন প্রস্তুতি নাও। আমি এখন জ্যামিতির কৌণিক অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়টায় তোমাদের গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছরেই কিছু না কিছু থাকবে, পরীক্ষা প্রশ্ন থাকবে। এখন আমরা কৌণিক নিয়ে আলোচনা করতেছি। এটা আমাদের সেকেন্ড ইয়ারের বইতে পাবা, তোমরা কৌণিক অধ্যায়টা পাবা সেকেন্ড ইয়ারের বইতে। বিভিন্ন রকম কৌণিক আছে, শর্ত সাপেক্ষে বিভিন্ন ধরনের কৌণিক আছে। কৌণিক নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে কৌণিকটা কি। আসলে কৌণিক বলতে আমরা কি বুঝবো। আমরা দেখি এখানটায় এই হলো গিয়ে এইটা হলো নির্দিষ্ট বিন্দু। নির্দিষ্ট বিন্দু থেকে পিটাকে বলি আমরা একটা চলমান বিন্দু, এসটা হলো নির্দিষ্ট বিন্দু, আর এটা হলো নির্দিষ্ট রেখা। এটাকে যদি আমরা এম ড্যাশ আমরা মনে করি, তাহলে এটা হলো দ্বিকাক্ষ। এই রেখাটা হলো আমাদের দ্বিকাক্ষ বা নিয়ামক। তাহলে নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে নির্দিষ্ট রেখার দূরত্বের অনুপাত, যেই সকল বিন্দুতে দূরত্বের অনুপাত একই থাকবে, তার মানে SP/PM।
এটা যদি ধ্রুবক হয় তাহলে এটাকে আমরা কৌণিক বলে থাকি। এটা যদি ধ্রুবক হয় তাহলে এটাকে আমরা কৌণিক বলি। যে সকল বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু থেকে যে সকল বিন্দুর দূরত্ব এবং ওই বিন্দু থেকে দ্বিকাক্ষ নির্দিষ্ট রেখার দূরত্বের অনুপাত যদি যে সকল বিন্দুতে ধ্রুবক হবে ওই সকল বিন্দু সঞ্চার পথ, ওই সকল বিন্দু চলমান পথটাকে আমরা কৌণিক বলবো। ই এর মানের উপরে ভিত্তি করে 3 ধরনের কৌণিক হয়ে থাকে আমাদের। কেমন? তাহলে কৌণিকটা কি? কৌণিক হলো এই যে এটা হলো নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট বিন্দু পি হলো চলমান বিন্দু, নির্দিষ্ট বিন্দু থেকে একটা বিন্দুর দূরত্ব এবং ওই বিন্দু থেকে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব, এটার অনুপাত SP/PM। এটা যদি ধ্রুবক হয় তাহলে ওই বিন্দুর চলার পথকে আমরা কৌণিক বলব। এখন ই এর মানের উপরে ভিত্তি করে বিভিন্ন রকম কৌণিক হয়ে থাকে। যেমন কৌণিকের প্রকৃতি। কৌণিকের প্রকৃতি হলো 1 নাম্বার তোমার SP/PM = 1। তার মানে E যদি 1 হয় তার অর্থ SP/PM। SP যদি PM হয় তাহলে ওই কৌণিকটাকে আমরা বলবো আমরা পরাবৃত্ত। প্যারাবোলা। যে কৌণিকের ক্ষেত্রে SP=PM বা অনুপাতটা প্রত্যেকটা বিন্দুতে অনুপাতটা সমান হয়, একই অনুপাত হয়, ই এর মান 1 হয়, SP এবং PM সমান হয়, তাহলে সেই কৌণিকটাকে বলবো আমরা পরাবৃত্ত বা প্যারাবোলা। 2 নম্বরে SP/PM সমান হয়েছে ই। ইটা যদি তোমার <1 হয়, ই যদি <1 হয় তার মানে ই <1 হলে ওই কৌণিক উপবৃত্ত হবে। ইলিপস হবে। যে সকল ক্ষেত্রে মানটা 1 এর চেয়ে ছোট, মানটা 1 এর ছোট অর্থ হচ্ছে পিএমটা বড় হবে, PM > SP। পিএমটা বড় হবে, নিচে বড় হবে, এসপির চেয়ে পিএমটা বড় যদি হয় সেই ক্ষেত্রে এটাকে আমরা ইলিপস বলবো। ইলিপস হলো উপবৃত্ত। ই এর মানের উপরে আমরা ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা যখন আমরা প্র্যাকটিক্যালে ভাইভাতে আমরা অবতীর্ণ হব অথবা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আমরা অংশগ্রহণ করব, তখন আমাদের এই শর্তগুলা কাজে লাগবে। ই এর মান কখন কি হলে তোমার অধিবৃত্ত হবে, পরাবৃত্ত হবে, উপবৃত্ত হবে, এই জিনিসগুলা। তাইলে প্রথমটা হলো SP=PN, ই এর মান 1, দ্বিতীয়টা ই এর মান 1 এর চেয়ে ছোট। 3 নাম্বার কন্ডিশনে আমরা যাব যে ই > 1 হলে, ই > 1 হলে ওই কৌণিক অধিবৃত্ত হবে। অধিবৃত্ত হবে, হ্যাঁ, অধিবৃত্ত হাইপারবোলা। হাইপারবোলা হবে। তাহলে এই 3টা কন্ডিশন ই এর মানের উপরে নির্ভর করে ই = 1 হলে পরাবৃত্ত হবে। ই এর মান যদি 1 এর চেয়ে ছোট হয়, তার মানে এই অনুপাতটা যদি 1 এর চেয়ে ছোট হয়, তার মানে পিএমটা যদি বড় হয়, এসপিটা যদি ছোট হয়, তাহলে ওই কৌণিকটাকে আমরা বলবো যে উপবৃত্ত বা ইলিপস।
আবার ই এর মান যদি 1-এর চেয়ে বড় হয় তার মানে এসপিটা বড়, পিএমটা ছোট। কেমন? তাহলে ওই কণিককে আমরা অধিবৃত্ত বলবো। এ হলো ই এর উপরে নির্ভর করে 3 ধরনের কণিক আমরা পেলাম, যে ওই দূরত্বের অনুপাতটা এসপি সমান পিএম। এসটা কি? এসটাকে আমরা বলি যে উপকেন্দ্র, এসটা হলো উপকেন্দ্র, এসটা হলো উপকেন্দ্র। আর দ্বিকাক্ষ, দ্বিকাক্ষ বা নিয়ামক, এটাকে তোমার এম জেড এম ড্যাস্ট, এটা হলো, এটাকে আমরা দ্বিকাক্ষ বা নিয়ামক বলে থাকি আমরা। এই এখন আমরা কণিকের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, একটা কণিক 1 নম্বরটা পরাবৃত্ত, কোনো পরাবৃত্ত মূলবিন্দু দিয়ে অতিক্রম করলে তাহলে পরে আমরা তার সমীকরণটা আমরা বের করব। এখন সমীকরণ বের করব। আমি আপাতত এখানে আমরা একটু মুছতেছি, তোমরা একটু দেখো কন্ডিশনগুলা। তোমাদের হাতের কাছে বই থাকলে বইয়ের হেল্পটা নিতে পারো। বইটা খুলে অধ্যায়টা দেখলে সেখানেও আমরা এই জিনিসগুলা দেয়া আছে। তাহলে ই এর কন্ডিশন। আচ্ছা, এবার আমরা দেখব কণিকের প্রকৃতি, কখন কণিক পরাবৃত্ত হবে, কখন উপবৃত্ত হবে, কখন অধিবৃত্ত হবে, সেই শর্তগুলো আমরা এখন দেখছি। তারপরে দেখো এখন আমরা একটা কণিক আঁকবো, একটা কণিক আমরা আঁকবো। সেটাকে আমরা এই আকারে আমরা নিতে পারি, এই আকারে এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা এরকম বলি, 1 2 1 2 এরকম। এই যে আমরা এখানটাকে একটা বিন্দু নিব আমরা এস, এস বিন্দুটাকে আমরা উপকেন্দ্র বলবো, এটাকে বলবো আমরা শীর্ষবিন্দু। আর এস যতটুকু ঠিক ততটুকু দূরে এখানে আরেকটা আমরা উলম্ব রেখা আমরা অঙ্কন করব, এই উলম্ব। আবার এখানে চলমান মনে করে একটা বিন্দু পি নিলাম, পি বিন্দু স্থানাঙ্ক আমরা এক্স ওয়াই ধরলাম, পি বিন্দু থেকে আমরা একটা লম্ব অঙ্কন করলাম এম জেড এম ড্যাস্ট, এটাকে আমরা বলবো এম জেড এম ড্যাস্ট। তাহলে আমরা এসপি যোগ করলাম, এসপি যোগ করে দিলাম। এই আমরা আমাদের জেড এস বা এস জেড, কেমন, এইটাকে বলি আমরা অক্ষরেখা। অক্ষরেখা কোনটা? অক্ষরেখা, অক্ষরেখা হইল উপকেন্দ্র থেকে দ্বিকাক্ষের উপর অঙ্কিত লম্বকে আমরা অক্ষরেখা বলি। অক্ষরেখা অক্ষরেখা অক্ষরেখাটা হইল উপকেন্দ্রের মধ্যে দিয়ে দ্বিকাক্ষের উপর অঙ্কিত লম্ব রেখাটা। এই যে উপকেন্দ্র থেকে দ্বিকাক্ষ, এই রেখাটাকে আমরা দ্বিকাক্ষ বা নিয়ামক বলে থাকি। কোনটা? এম জেড এম ড্যাস্ট, এই রেখাটা হবে দ্বিকাক্ষ, দ্বিকাক্ষ বা নিয়ামক। দ্বিকাক্ষ বা নিয়ামক এই রেখাটা এম জেড এম ড্যাস্ট হলো দ্বিকাক্ষ বা নিয়ামক। এস এই রেখাটাকে বলি আমরা উপকেন্দ্র, এই বিন্দুটাকে উপকেন্দ্র বলে থাকি আমরা। উপকেন্দ্র কোনটা? উপকেন্দ্র হলো নির্দিষ্ট বিন্দুটা, এই ক্ষেত্রে একটা বিন্দু নির্দিষ্ট থাকতে হয়, সেই বিন্দুটা হলো উপকেন্দ্র। এটাকে বলি আমরা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুটা হলো এই বিন্দু সাধারণ স্থানাঙ্ককে আমরা 0 0 আমরা মনে করি, এই বিন্দু স্থানাঙ্কটা স্থানাঙ্ক হিসাবে 0 0 বলি আমরা। এইটা
তোমার এ এক্সটাকে এক্স অক্ষ, এ ওয়াইটাকে আমরা ওয়াই অক্ষের সাথে তুলনা করলে এই বিন্দুটা আমাদের 0 0 হবে। আর এই বিন্দুটাকে আমরা বলি শীর্ষবিন্দু। সংজ্ঞা যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই তাহলে কোন বিন্দুটা শীর্ষবিন্দু হবে? যে বিন্দুতে অক্ষরেখা এবং পরাবৃত্ত, এটা হলো একটা পরাবৃত্তের আমরা চিত্র অঙ্কন করলাম। পরাবৃত্ত, এই পরাবৃত্তের এবং অক্ষরেখা যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে, যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে আমরা এ বিন্দু বলি। এই বিন্দু হলো শীর্ষবিন্দু। তারপরে আমরা বলছি দ্বিকাক্ষ। দ্বিকাক্ষ হলো এম জেড, এম জেড হলো দ্বিকাক্ষ। তারপরে পিটা হলো পরাবৃত্তের উপরে চলমান যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ককে আমরা পি বিন্দু বলে থাকি। তাহলে এই চিত্র থেকে আমরা জাস্ট যে জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করছি সেটা হলো উপকেন্দ্রতা কি, মানে উপকেন্দ্র বলতে আমরা কি বুঝবো। উপকেন্দ্র হলো আমাদের যে সংজ্ঞাটা দেয়া আছে কণিকের, সেখানে একটা নির্দিষ্ট বিন্দুর কথা বলা আছে, একটা নির্দিষ্ট বিন্দু এবং একটা নির্দিষ্ট রেখা। নির্দিষ্ট বিন্দুটাকে বলবো আমরা উপকেন্দ্র, আর নির্দিষ্ট রেখাটা হলো এম জেড এম ড্যাশ, নির্দিষ্ট রেখাটাকে বলবো আমরা দ্বিকাক্ষ বা নিয়ামক। তাহলে কার অবস্থান কোথায় হবে? শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যতটুকু হবে, শীর্ষবিন্দু থেকে দ্বিকাক্ষের দূরত্ব ততটুকু। তার মানে এস জেড ওকে শীর্ষবিন্দু সমান 2 ভাগে ভাগ করছে, সমান 2 ভাগে। তার মানে তোমার এ জেড এবং এ এস পরস্পর সমান। এই অংশটা এস জেডকে এ বিন্দু সমান 2 ভাগে ভাগ করছে, সমাদ্বিখণ্ডিত করছে। আমরা পরাবৃত্তের এই ফার্স্টগুলা কি কি জিনিস পরাবৃত্তের মধ্যে থাকে, এই জিনিসগুলো আমরা প্রথমে আমরা বোঝার চেষ্টা করছি। সেখানে উপকেন্দ্র থাকে, সেখানে দ্বিকাক্ষ থাকে, শীর্ষবিন্দু থাকে, একটা চলমান বিন্দু থাকে। এই জিনিসগুলো ব্যবহার করে এখন আমরা যে মূল বিন্দু দিয়ে 0 0 বিন্দুটাকে আমরা মূল বিন্দু বলি, যে পরাবৃত্ত 0 0 বিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণটা এখন আমরা এই প্রতিষ্ঠা করব। সেই ক্ষেত্রে সমীকরণটা কি হবে সেটা আমরা একটু দেখব। সেই ক্ষেত্রে আমরা সমীকরণটা দেখে নেব। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাবো মূল বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ। মূল বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ, যে পরাবৃত্তটা মূল বিন্দু দিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা বলি, আমরা একটু লিখে নিই। আচ্ছা, প্রথমে আমরা বলি পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে পাই। পরাবৃত্তে কি বলছে? পরাবৃত্তে বলছে এসপি বাই পিএম, পিএম সমান হলো 1, তার মানে ই এর মানটা 1 হবে। ই এর মান 1 হলে আমাদের কি হবে? এসপি ইকুয়াল টু পিএম। এসপি এবং পিএম যদি সমান হয় সেক্ষেত্রে আমাদের আচ্ছা, এখন আমরা এই বিন্দু স্থানাঙ্কটাকে আমরা ধরি a,0 আর জেড বিন্দু স্থানাঙ্ক হবে -a,0, কারণ এই বিন্দু থেকে এস বিন্দুর দূরত্ব যতটুকু, এই বিন্দু থেকে জেড বিন্দুর দূরত্ব ততটুকু মূল বিন্দুর বাম পাশে, যার কারণে এটা আমাদের ডিরেকশন হিসাবে, স্থানাঙ্ক হিসাবে আমাদের মাইনাস চলে আসছে। তাহলে আমরা এখানে কি করলাম? আমরা ধরছি, আমরা ধরি কি ধরছি? আমরা এ এস সমান হলো এ, এস সমান এ, এটুকু আমরা ধরে নিলাম পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই। তাহলে এসপি, এসপি মানে এস এবং পি এর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র এখন আমরা এখানে ব্যবহার করব। এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস
0 হোল স্কোয়ার। আমাদের সূত্র ওই যে দূরত্ব নির্ণয়ের সূত্র হলো PQ সমান 2/x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। দূরত্ব নির্ণয়ের সূত্র, দুইটা বিন্দু, P বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের x1 y1 হয়, Q বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের x2 y2 হয়, তাহলে PQ, P এবং Q বিন্দুর দূরত্ব। ঠিক সেইভাবে x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার। তারপর আমরা কি করলাম, আমরা এখান থেকে আমরা একটা লম্ব অঙ্কন করলাম। P বিন্দু থেকে লম্ব অঙ্কন করব আমরা, সেটাকে আমরা n মনে করি। কেমন? n। তাহলে PM সমান হবে আমাদের NZ বা ZN, আমরা যেভাবে বলি NZ। এই যে এখান যেহেতু আমরা লম্ব অঙ্কন করছি, এটা আয়তক্ষেত্রের সমান হয়ে যাবে এই অংশটা। এ বাহু সমান এ বাহু, বিপরীত বাহু বলে দুইটা সমান হয়ে যাবে আমাদের। তাহলে আমাদের এখানে আমরা একটু ক্যালকুলেশন করব। আমরা x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু NZ। কেমন? NZ সমান আমাদের লিখব আমরা NA প্লাস AZ। কেমন? AZ আমরা পেলাম। তারপরে আমাদের এখানটা আমাদের থাকবে x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু NA হলো এই অংশটা, এটা মূল বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক pxy, x এর থেকে যে কতটুকু কেটে নিবে সেটা হবে তার x এর মান, প্লাস AZ হবে আমাদের AZ হবে আমাদের এই বিন্দু হলো মধ্যবিন্দু, এই বিন্দু মধ্যবিন্দু, যার কারণে আমাদের AZ সমান হবে A। এই অংশটুকু এই অংশটুকু A। আর যেহেতু P বিন্দুর স্থানাঙ্ক xy, সুতরাং P বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করলে x অক্ষের উপরে সে যে অংশটুকু কেটে নিবে, তার মানে y অক্ষ থেকে তার দূরত্ব, এটা হলো x স্থানাঙ্ক। y অক্ষ থেকে দূরত্ব ANটা হবে ওই বিন্দুর x স্থানাঙ্ক। এখানে একটু দেখার, বা আমি ক্লাসে আমি এই অংশটুকু আরও একবার দেখিয়েছি ক্যালকুলাস পড়াতে গিয়ে, ক্যালকুলাসের শেষ অধ্যায়টা পড়াতে গিয়ে, ইন্টিগ্রেশনটা পড়াতে গিয়ে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে বোধহয় এটা আরও একবার দেখিয়েছি। আমরা P বিন্দু, আমি আরও একবার বলছি, P বিন্দুর স্থানাঙ্ক xy, P বিন্দু থেকে x অক্ষের উপর লম্ব অঙ্কন করলে যে দূরত্বটা, সেটা হলো তার y অক্ষ থেকে তার দূরত্ব, সেটা হলো x স্থানাঙ্ক। x স্থানাঙ্কটা হলো x। এবার আমরা বর্গ করব। বর্গ করলে আমাদের এখানে x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার x প্লাস a হোল স্কোয়ার, এই আসলো আমাদের এ পর্যন্ত। আমরা এবার উপরের কিছু অংশ আমরা আবার একটু মুছে ফেলি। এখন আমরা সহজভাবে যদি আমরা সূত্র প্রয়োগ করি, সহজ সূত্র, x স্কোয়ার মাইনাস টোয়াইস x a প্লাস a স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার, x স্কোয়ার প্লাস টোয়াইস x a প্লাস a স্কোয়ার, এই a প্লাস b হোল স্কোয়ার সূত্র, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করছি আমরা। x স্কোয়ার আমাদের বাদ পড়ে গেল, a স্কোয়ার আমাদের বাদ পড়ে গেল, তাইলে আমাদের এখানে থাকলো কত, y স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস ax প্লাস টোয়াইস x। এই টোয়াইস এক্সটা এই পাশে চলে যাবে, প্লাস হিসাবে যাবে, সুতরাং y স্কোয়ার ইকুয়াল টু 4ax। এই সমীকরণটাকে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন বা পরাবৃত্তের সাধারণ সমীকরণ বলে থাকি।
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। সাধারণ সমীকরণের একটা আকার যখন এটা তোমার ওয়াই অক্ষের ডান পাশে যখন অবস্থান করবে পরাবৃত্ত, তখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এই সূত্রটা হবে। এখন তোমরা একটু দেখো, তো সবার বইতেই মোটামুটি এই ক্যালকুলেশনটুকু দেওয়া আছে, তারপর আমরা একটু বুঝিয়ে দিলাম। তোমরা একটু ক্লাসটা দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এছাড়াও যদি কারো এর মধ্যে যদি কোথাও সমস্যা থেকে থাকে, তোমরা কমেন্ট বক্সে জানালে, কমেন্টে জানালে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব, যেন তোমাদের মোটামুটি বুঝতে সুবিধা হয়। তোমাদের সমস্যা, সুবিধা অসুবিধা আমরা দেখব, জানব। এখন আমরা একটা পরাবৃত্তের বিভিন্ন বৈশিষ্ট্য, যে পরাবৃত্তের উপকেন্দ্র আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তারপর তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, পরীক্ষায় আমাদের যে কোশ্চেনগুলা দেয়া থাকে, যে জিনিসগুলা তারা চায় আমাদের কাছ থেকে, তাদের চাওয়া, সেই ক্ষেত্রে এই সূত্রগুলো আমাদের লাগবে। আমাদের একটা সমীকরণ দেয়া থাকলে প্রদত্ত সমীকরণকে আমরা ক্যালকুলেশন করে আমরা এ আকারে নিয়ে আসব। এ আকারে নিয়ে আসার পরে এর বিভিন্ন বৈশিষ্ট্য আমরা বের করব। এখন দেখো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা দেখব, যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমাদের কি হবে সেটা আমরা একটু দেখি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রের মধ্যে দিয়ে, পুরোটাই মুছে ফেল, উপকেন্দ্রের মধ্যে দিয়ে যে জ্যা অঙ্কিত হবে, লম্ব অঙ্কিত হবে যেটা, সেটাকে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা বলবো। এটা যদি এস হয়, এল প্রাইম, এম জেড এম ডেস্ট, এই যে এল প্রাইম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এল প্রাইম, এটা হলো উপকেন্দ্র। উপকেন্দ্রের মধ্য দিয়ে যেই জ্যাটা অঙ্কিত হবে, কেমন, সেটাকে আমরা বলবো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের এখন আমরা একটা মান বের করব। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের আমরা একটা মান বের করব। এই বিন্দুর স্থানাঙ্ককে আমরা a,0 আমরা বলবো, কেমন। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়, তার মানে এল প্রাইম, এটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা পরাবৃত্তের সংজ্ঞানুসারে আমরা ওখানে লিখছি এসপি সমান পিএম, মানে এটা একটা এল একটা চলমান বিন্দু, এল বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব এল এস, আর ওই বিন্দু থেকে দ্বিকাক্ষের দূরত্ব এল এম, কেমন, এটা সমান 1, এর মান 1, যেহেতু এটা একটা পরাবৃত্ত, তাই আমাদের এল এস ইকুয়াল টু এল এম সমান হবে আবার
এস জেড, এল এম সমান হবে আমাদের এস জেড, এল এস ইকুয়াল টু এস জেড, এস জেড হবে আবার জেড এ প্লাস এ এস, এই অংশটুকু এ, এই অংশটুকু এ প্লাস এ, এই যে শীর্ষবিন্দু থেকে এটার দূরত্ব এ, এখান থেকে এটার দূরত্ব এ, জেড এর দূরত্ব মাইনাস এ জিরো, তার মানে এ। সুতরাং এল এস ইকুয়াল টু টোয়াইস এ, এল এস ইকুয়াল টু টোয়াইস এ, কেমন? আর এল এস ইকুয়াল টু টোয়াইস এ, তারপরে এল প্রাইম এস সমান হবে আবার টোয়াইস এ, একই দূরত্ব, এই দূরত্বটুকু একই দূরত্ব, এই জন্য দুইটা সমান হবে দূরত্বটা। তাহলে সুতরাং এল প্রাইম ইকুয়াল টু এল এস প্লাস এস এল প্রাইম, তার মানে টোয়াইস এ প্লাস টোয়াইস এ, এল প্রাইম সমান 4a। সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান 4a। এটাকে আমরা, যেহেতু দৈর্ঘ্যটা ধনাত্মক হবে দূরত্ব, যার কারণে আমরা এরকম পরমাণুর চিহ্ন আমরা ইউজ করতে পারি, অথবা অঙ্ক করার সময় আমরা পরমাণুর চিহ্ন দিয়ে দিব। এখন আমরা এটাকে 4a হিসাবে রাখব। এখানে আমরা যে জিনিসটুকু দেখানোর চেষ্টা করছি সেটা হলো আমাদের কমন আইটেম এই অধ্যায়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমরা 4a সূত্রটা আমরা লিখে দিই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a। তাহলে 4a লম্বের দৈর্ঘ্য কীভাবে আসলো আমরা এখন এখানে আমরা দেখাই নিলাম যে এস হলো উপকেন্দ্র আর এলটা হলো চলমান একটা বিন্দু। তাহলে পরাবৃত্তের সংজ্ঞানুসারে চলমান বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব এবং চলমান বিন্দু থেকে দ্বিকাক্ষের দূরত্বর অনুপাত যদি 1 হয়, ই এর মান যদি 1 হয়, মানে দুইটা যদি সমান হয়, যার কারণে এই যে আমরা 1 লিখছি পরাবৃত্তের সংজ্ঞানুসার এসপি সমান পিএম। আমরা এখানে এল এম সমান হলো জেড এস হলো জেড এ এস। তাহলে এই অংশটুকু হলো এ, আবার এই অংশটুকু হলো এ, তাহলে টোয়াইস এ হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই বিন্দু স্থানাঙ্ককে আমরা এ কমা টোয়াইস এ এবং এল প্রাইম বিন্দু স্থানাঙ্ককে আমরা এ কমা মাইনাস টোয়াইস এ দ্বারা আমরা চিহ্নিত করে থাকি। এটা হলো প্রান্তবিন্দু, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের প্রান্তবিন্দু। প্রথম কোয়াড্রেন্টে হলে এ টোয়াইস এ, চতুর্থ কোয়াড্রেন্টে যখন সে থাকবে তখন এ মাইনাস টোয়াইস এ তার স্থানাঙ্ক হবে। এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a কিভাবে হয় সেটা আমরা দেখলাম। হ্যাঁ, এবার আমরা আরও কিছু বৈশিষ্ট্য দেখব যে উপকেন্দ্রের পরাবৃত্তের ক্ষেত্রে আরও কিছু বৈশিষ্ট্য এখন আমরা দেখব। দেখো, এবার আমরা এই অংশটুকু আমরা মুছে ফেললাম। আচ্ছা, এবার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর কিছু বৈশিষ্ট্য হিসাবে আমরা লিখতে পারি। এতএর ক্ষেত্রে কি? এতএর ক্ষেত্রে এটা ধরো 1 নম্বরে আমরা বলি অক্ষরেখা, অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখাটা কোনটা? আমরা একটু আগে বলছি উপকেন্দ্রের মধ্যে দিয়ে দ্বিকাক্ষের উপর অঙ্কিত লম্ব। উপকেন্দ্র, এটা উপকেন্দ্র, উপকেন্দ্রের মধ্য দিয়া এটা দ্বিকাক্ষ, এম জেড দ্বিকাক্ষ। উপকেন্দ্রের মধ্য দিয়ে দ্বিকাক্ষের উপর অঙ্কিত লম্বটাই হলো আমাদের
অক্ষরেখা। তো অক্ষরেখাটা হলো কোন অক্ষ? অক্ষরেখাটা হলো এক্স অক্ষ। এক্স অক্ষের সমীকরণ, অক্ষরেখার সমীকরণ মানে এক্স অক্ষের সমীকরণ হলো y = 0। অক্ষরেখাটা হলো এক্স অক্ষ, এক্স অক্ষের সমীকরণ y = 0। শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এই বিন্দুটাকে আমরা শীর্ষবিন্দু বলি। শীর্ষবিন্দু স্থানাঙ্কটাকে আমরা 0 0 বলি। আমরা শুরুতেই বলছি যে y² = 4x, এটা হলো মূলবিন্দুগামী একটা কৌণিক, হ্যাঁ, মূলবিন্দুগামী কৌণিক। তাহলে সে এইখানটা এই বিন্দুটাকে আমরা শীর্ষবিন্দু বলবো। কোন বিন্দুকে শীর্ষবিন্দু বলবো? এই অক্ষরেখা এবং পরাবৃত্ত যেখানে ছেদ করে সেটাকে আমরা শীর্ষবিন্দু বলবো। তারপরে আছে আমাদের অক্ষরেখার সমীকরণ, শীর্ষবিন্দু স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, যেটা একটু আগে আমরা প্রমাণ করেছি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা 4a আসে। তার মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো l', এটাকে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা বলি। কেমন? আচ্ছা, তারপরে আমরা 4 নম্বরটা আমরা বলি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলো মানে উপকেন্দ্রের মধ্য দিয়ে যে লম্বটা অঙ্কিত হবে, এখানে l' আমরা বলতে পারি। উপকেন্দ্রের মধ্য দিয়ে যে লম্বটা অঙ্কিত হবে সেটাকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বটা কার? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল হলে x = হবে, x = কত হবে? a, যেহেতু সে এই বিন্দু দিয়ে যায়। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = a। কেন আসলো x? x আসলো উপকেন্দ্রের মধ্যে দিয়ে যে লম্ব অঙ্কিত হবে সেটা হলো উপকেন্দ্রিক লম্ব। এই ক্ষেত্রে আমরা এই চিত্র অনুযায়ী l' আমরা বলতে পারি উপকেন্দ্রিক লম্ব। তো উপকেন্দ্রিক লম্ব y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল হলে x = a। a কেন হয়েছে? এই বিন্দু দিয়ে সে যাবে, এখানে x স্থানাঙ্কের মান a, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তারপরে আমরা বলি দ্বিকাক্ষের সমীকরণ। দ্বিকাক্ষ হলো mz হলো দ্বিকাক্ষ, mz হলো দ্বিকাক্ষ বা নিয়ামক। দ্বিকাক্ষ বা নিয়ামক। দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ এই দ্বিকাক্ষ কোন অক্ষের সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। x = x এর মান কত? x স্থানাঙ্কের মান কত? a - a। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ, এরা একটা ধনাত্মক একটা ধনাত্মক হলে আর একটা ঋণাত্মক হবে। তাহলে আমরা কি পেলাম? অক্ষরেখার সমীকরণ, যেহেতু এটা x অক্ষ এজন্য তার স্থানাঙ্ক y = 0, শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0 0, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = a, দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ। এই বৈশিষ্ট্যগুলো আমরা এখান থেকে আমরা পেয়ে গেলাম। এই বৈশিষ্ট্যটুকু আমরা এখান থেকে পেলাম। y² = 4x,
এ আকার যদি সমীকরণ হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে এই বিষয়গুলা থাকবে। আর কোনো বৈশিষ্ট্য আছে কিনা আমরা একটু বইয়ের হেল্প নিয়ে দেখি। আর কোনো বৈশিষ্ট্য আর কোনটা বাকি থাকে না? শীর্ষবিন্দু স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, নিয়ামকের, আচ্ছা, অক্ষরেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তারপরে নিয়ামকের পাদবিন্দু স্থানাঙ্ক। এখানে আরেকটা বলা যায় নিয়ামকের পাদবিন্দু। নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক -a0। এই জেড বিন্দুটাকে নিয়ামকের পাদবিন্দু বলা হয়। জেড বিন্দুটা হলো নিয়ামকের পাদবিন্দু। নিয়ামকের পাদবিন্দু এই রকম ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলা সব বইতেই সুন্দর করে দেয়া আছে। তোমরা যারা লিখতে পারছো তা তো লিখছই, যারা লিখতে পারো নাই একটু উঠায় নাও অথবা একটু দেখে রাখলে বইতে খুব সুন্দর করে দেয়া আছে। এখন আমরা আরেকটা বৈশিষ্ট্য আমরা আরেকটা একটু দেখব, সেটা হলো আমাদের y² -4ax এর ক্ষেত্রে -4 এর ক্ষেত্রে বৈশিষ্ট্য। এর ক্ষেত্রে বৈশিষ্ট্য তার মানে চিত্রটা যদি আমরা আঁকতে যাই, কেমন এটা হলো s -a,0। এইটা ধরি উপকেন্দ্র থেকে একটা বিন্দু যদি হয় m z m' দ্বিকক্ষ, এইটা হবে a,0। এইরকম সমীকরণের ক্ষেত্রে এটা হবে y² -4x হলে সমীকরণটা চেঞ্জ হয়ে যাবে। সমীকরণটা চেঞ্জ হয়ে এই আকারে চলে আসবে। এটা হবে p। সেই ক্ষেত্রে দেখো পরিবর্তন কতটুকু হয়, একে কোনো পরিবর্তন নাই। অক্ষরেখার সমীকরণ এখান তো x অক্ষের সমীকরণ y = 0, একই জিনিস। হ্যাঁ, এখানে পরিবর্তন নাই। অক্ষরেখার সমীকরণ এ আকার এ স্ট্রাকচারের পরাবৃত্তের সমীকরণ হলে যাই হবে, y -4x হলেও একই হবে অক্ষরেখার আর সমীকরণ। শীর্ষবিন্দু স্থানাঙ্ক এখানেও একই জিনিস হয়। শীর্ষবিন্দু, এটাকে আমরা শীর্ষবিন্দু বলি। শীর্ষবিন্দু স্থানাঙ্ক হবে 0,0। এক্ষেত্রে শীর্ষবিন্দু স্থানাঙ্ক একই হবে, কোনো পরিবর্তন নাই। তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a। 3 জায়গায় কোনো পরিবর্তন নাই, একই জিনিস। কেমন পরিবর্তন হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বটা এখানে অঙ্কিত হবে। এই যে উপকেন্দ্র দিয়ে যে লম্বটা অঙ্কিত হবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ।
উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত? এটা যেহেতু y অক্ষের সমান্তরাল x ইকুয়াল টু কত? মাইনাসে, এটার উল্টাটা আসবে। এই যে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হবে কেন? এই উপকেন্দ্রটা এই পাশে চলে আসছে, তার এটা y অক্ষের সমান্তরাল x ইকুয়াল টু কোন বিন্দু দিয়ে যাবে? মাইনাসে, এই জন্য x ইকুয়াল টু মাইনাসে উপকেন্দ্রিক। তারপরে নিয়ামকের দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ, নিয়ামকটা হলো এখানটা, কেমন? দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ, এইটা হলো দ্বিকাক্ষ বা নিয়ামক, x ইকুয়াল টু a হবে। দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ x ইকুয়াল টু a। দেখো এই ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, এই ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। এই যে এই ক্ষেত্রে ভিন্নতা কেন আসলো? ভিন্নতা কেন আসলো? উপকেন্দ্রের স্থানাঙ্ক মাইনাসে, যার কারণে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল টু মাইনাসে। দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ, এখানে হলো দ্বিকাক্ষ হলো স্থানাঙ্ক প্লাস হয়ে গেছে, যার কারণে x ইকুয়াল টু a। তারপরে আছে নিয়ামকের পাদবিন্দু স্থানাঙ্ক, নিয়ামকের পাদবিন্দুটা হলো z বিন্দু a, 0, নিয়ামকের পাদবিন্দু স্থানাঙ্ক। নিয়ামকের পাদবিন্দু স্থানাঙ্ক আমরা z বলে দিই, তা বুঝার সুবিধার জন্য a, 0। এই হলো গিয়ে একটা অবস্থা। আমাদের যে কোনো একটা সমীকরণ দেয়া থাকবে, সমীকরণ দেয়া থাকলে বলবে এই সমীকরণ যে কণিকটা প্রকাশ করে তার শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করো, অক্ষরেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ, তারপরে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এই জিনিসগুলো আমাদের অনেক সময় এই জিনিসগুলো প্রশ্নকর্তা আমাদের কাছে চায় যে জিনিসগুলো বের করে দাও, তাহলে যে সমীকরণটা আমাদের তারা দিয়ে দিবে, প্রদত্ত সমীকরণটাকে আমরা সিম্পলিফাই করব, আমরা সরলীকরণ করে দেখব যে কার সাথে মিলে। যদি এ আকারের সাথে মিলে y স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে তার জন্য সূত্র হবে এরকম। আর যদি ওর সাথে মিলে y স্কোয়ার ইকুয়াল টু -4x, কেমন? y স্কোয়ার ইকুয়াল টু -4x, তাহলে তার জন্য এই সমীকরণগুলো প্রথম তিনটা একই রকম, অক্ষরেখার সমীকরণ, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দুই ক্ষেত্রে তিনটা একই আছে। বাকি যে আমি যেভাবে লিখছি, বাকি যে তিনটা, সেই তিনটার ক্ষেত্রে একটু পার্থক্য আছে, যার কারণে চিত্রগুলা দেখে ডিরেকশন, সে কোন কোয়াড্রেন্টে বা তার অবস্থানটা কোথায় হয়, এই বিবেচনা করে আমরা এই সূত্রগুলো আমরা একটু শিখে নিব। তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলা বা এই অধ্যায়ের প্রবলেমগুলা আমাদের সহজ হবে। আবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন MCQ অংশের মধ্যে এগুলো থাকলে সেই জিনিসগুলো আমাদের অ্যান্সার করতে সুবিধা হবে। আগামী ক্লাসে আমরা আরও দুইটা বৈশিষ্ট্য আমরা দেখব। আগামী ক্লাসে ওই জাস্ট একটু লিখে রাখি, তাহলে তোমরা আচ্ছা আগামী ক্লাসে আমরা এই দ্বিতীয় দেখব x² = 4ay, এই একটা। আবার দেখব x² = -4ay, দুইটা। হ্যাঁ, কেমন হবে চিত্র হবে আমাদের এইরকম করে, এইরকম হবে। x² = x অক্ষ, কেমন? এই যে, হ্যাঁ, এই বিন্দু, এটাকে আমরা এই বিন্দু বলি। এই আকার হবে x² = 4ay, আবার x² = -4ay। তার জন্য হবে আমাদের এই আকার, আমাদের হবে এটা।
আজকের ক্লাসটা তোমরা তোমাদের বইতে দেয়া আছে, এগুলা একটু দেখে বইয়ের হেল্প নিয়ে ক্লাসের হেল্প নিয়ে একটু ওই দুইটা সূত্র একই রকম, পাশাপাশি অনেক কিছু মিল আছে, ওগুলো একটু দেখানো হলে পরের যে দুইটা, এই দুইটার মধ্যে আবার সূত্রগুলা মিল আছে। এখানে অক্ষরেখা সেম, শীর্ষবিন্দু সবগুলোতে সেম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এর আগের অংশে যেরকম 4a ছিল, এখানেও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, শুধু পরের 2-3টা সূত্র একটু চেঞ্জ হবে। এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে দেখবা, বাসায় থাকবা, সুস্থ থাকার চেষ্টা করবা। এখন সামনে পরীক্ষার কথা চিন্তা করে, যেটা একটু আগেও বলছি যে নভেম্বরের টেস্ট পরীক্ষা, এই চিন্তা করে পুরো বইয়ের উপরে তোমাকে একটা প্রস্তুতি নিতে হবে। সুতরাং ক্লাসগুলো তোমরা যদি ফলো না করো, ভাবো যে কলেজ খুললে আমাদের আবার ক্লাস হবে, তারপর পরীক্ষা হবে, এইরকম বিষয়টা এরকম না। বিষয়টা হলো এটাকেই তুমি তোমার ওই কলেজে এসে ক্লাস যেরকম তোমরা করতা, এটা আরও সুবিধার জন্য তোমরা বাসায় থাকবা, আমরা কলেজে এসে বা আমরা নেটের মাধ্যমে অনলাইন পদ্ধতিতে আমরা ক্লাস নেব, তোমরা ক্লাস ফলো করবা। এইভাবে তোমাদের আগে যেতে হবে। এখন তোমাদের দায়িত্ব একটু বেড়ে গেল, নিজেদের কাছ থেকে পড়াগুলা তোমরা আদায় করে নিবা। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, তারপরে স্বাস্থ্যবিধিগুলা মেনে চলো এবং খেয়াল রাখবা তোমার চলার জন্য, তোমার এই আচার আচরণের কারণে তোমার পরিবারের কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। অনেকে ভাবে যে মাস্ক ব্যবহার করতে চায় না, নিয়মকানুন মানতে চায় না, বন্ধুবান্ধবের সাথে আগের মতো আড্ডা দিতে চায়, শারীরিক দূরত্ব মানতে চায় না। এই দূরত্বগুলো না মানলে, কোনো বিধি না মানলে, তুমি যদি ভাইরাসটাকে কোনো না কোনোভাবে তোমার বাসায় নিয়ে আসো, তোমার ঘরে নিয়ে আসো, তোমার বৃদ্ধ মা বাবা আছে, দাদা দাদি আছে, ছোট ভাই বোন আছে, বা কেউ না কেউ যদি আক্রান্ত হয়, কে আক্রান্ত হবে আমরা জানি না। আসলে এই সব কিছুই আল্লাহর ইচ্ছা, সৃষ্টিকর্তার ইচ্ছা। আমরা শুধু নিয়মগুলা মানব আর আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব যে আল্লাহ করোনা নামক মহামারীর হাত থেকে, আরও যে সকল মহামারী আছে এগুলোর হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ আমাদেরকে আজও সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এই বলে আমি আমার আজকের মতো আমি শেষ করছি। খোদা হাফেজ।